হাল্ক নামের একটি বিশাল ধূমকেতু পৃথিবীর প্রায় ৭৫ এলাকা ধ্বংস করে দিয়েছিল। সেই ধ্বংসের ঘটনাটি ঘটেছে ৫ বছর আগে, কিন্তু পৃথিবী এখনো পুরোপুরি সেই ধাক্কা থেকে বেরোতে পারেনি। ধূমকেতুর টুকরোগুলো এখনো পৃথিবীর কক্ষপথে ঘুরছে এবং মাঝে মধ্যে আকাশ থেকে পড়ে পৃথিবীর ধ্বংস সৃষ্টি হচ্ছে। এই ধ্বংসের সময় কিটি পরিবার গ্রিনল্যান্ডে নির্মিত একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকিয়ে নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়। বাকি কিছু বেঁচে থাকা মানুষদের সঙ্গে বাংকারে থাকা লোকেরা এখন নতুন একটি পৃথিবী পুনরায় স্থাপন করার চেষ্টা করছে। কিন্তু সত্য কথা এই যে এই নতুন পৃথিবীতে সম্পূর্ণভাবে বসবাস করার জন্য অযোগ্য হয়ে উঠেছে। অনেক এলাকায় সূর্যের তাপ মাটিকে পুড়িয়ে দিচ্ছে এবং হঠাৎ আসা বৈদ্যুতিক ঝড় সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এই জন্য মানুষদের বেশিরভাগ সময় মাটির নিচেই থাকতে হচ্ছে। ৫ বছর কেটে গিয়েছে, এখন মানুষরা কিছুটা এই নতুন জীবনের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। জন গিটি এখন একজন ইঞ্জিনিয়ার এবং স্কাউট হিসেবে কাজ করছে। তার কাজ হলো বাংকারের বাইরে বের হয়ে পরিস্থিতি যাচাই করা এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে আনা। একটি মিশনের সময় সে বাইরে যায় এবং তদন্ত করতে করতে মাটির মধ্যে একটি ফাটল দেখতে পায়। সেখান থেকে লাভা বের হচ্ছিল। এরপর সে সমুদ্রের দিকে এগোতে থাকে এবং সেখানে তীরে কিছুটা লাইফ বোট দেখতে পায় এবং একটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ক্রুজার জাহাজ দেখতে পায়। সে একে একে সব পরীক্ষা করে নেয়, কিন্তু সব লাইফ বোট খালি ছিল। সে জাহাজের ভেতরে প্রবেশ করে, হয়তো কিছু জিনিস সে খুঁজে পাবে। তখনই বেস থেকে সতর্ক বার্তা আসে। সেখানে বলা হয় যে একটি রেডিও অ্যাক্টিভ ঝড় তৈরি হয়েছে, কিন্তু এখনো আমাদের বেসে পৌঁছাতে পারেনি, কিছুটা সময় লাগতে পারে। যা শুনে জন জোরে জোরে খসখস করে কাশি দিতে থাকে এবং কিছু মুহূর্তের জন্য মাস্ক খুলে দেয়। জাহাজের ভেতরে খোঁজ করতে করতে সে একটি বই পায় এবং সেই বইয়ের মধ্যে ছিল একটি শুকনো ফুল। ঠিক তখনই বেস থেকে আবারও সতর্ক বার্তা আসে যে ঝড় এখন ঠিক তার ওপরে পৌঁছে গিয়েছে এবং তাকে অবিলম্বে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। জন দৌড়ে জাহাজ থেকে বের হয়, কিন্তু ঝড় ঠিক তার পেছনে পেছনে আসছে। সে পুরো শক্তি দিয়ে বেসের দিকে দৌড়ায় এবং দরজা খোলার জন্য চিৎকার করে, কিন্তু লোকেরা দরজা খুলে না। তারা বলে যে বেশি সময় পর্যন্ত দরজা খোলা যাবে না, না হলে রেডিয়েশন ভেতরে ঢুকে যাবে। কিন্তু জন চিৎকার করে দরজা খুলতে বলে। ঠিক ঝড় বাংকারে পৌঁছানোর আগে বন্ধ হওয়া দরজার মধ্য দিয়ে ঝাঁপ দিয়ে সে ভেতরে প্রবেশ করে। বাংকারের ভেতরে তার স্ত্রী অ্যালিসন এখন লিডার হিসেবে আছেন। একটি মিটিং চলছিল, সেখানে এডমান নামের একজন লিডার জানাচ্ছে যে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরবরাহ আগে থেকে কমে গিয়েছে। তার মতে আগামী বছর তাদের বাইরে গিয়ে গাছ লাগানোর চেষ্টা করা উচিত। কিন্তু ডক্টর আমিনা বলেন যে এই বর্তমান পরিস্থিতিতে এটি সম্ভবই নয়। তার মতে এখন এই বেসটি ছেড়ে অন্য কোথাও যেতে হবে, কারণ এই জায়গা দীর্ঘ সময় স্থায়ী হতে পারবে না। এরপর অন্য একজন বলেন কানাডা ও আমেরিকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আইসল্যান্ডও শেষ হয়ে গিয়েছে। এলিসন তখন বলেন আমি শুনেছি ওয়েস্টার্ন ইউরোপের পরিস্থিতি কিছুটা ভালো, কারণ সেখানে ঝড় কম আছে। কিন্তু তখনই তাকে সঙ্গে সঙ্গে মনে করানো হয় যে সেখানে রেডিয়েশন আছে এবং দীর্ঘ সময়ের জন্য রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর। এরপর একজন বিস্ফোরণের তৈরি বিশাল খাত সম্পর্কে প্রশ্ন করেন। ডক্টর আমিনা ব্যাখ্যা করেন ওয়েস্টার্ন ইউরোপে পড়া ধূমকেতুর প্রধান অংশ থেকে একটি বিশাল খাত তৈরি হয়েছে। তাদের এবং তাদের সঙ্গীদের অনুমান অনুযায়ী সেই খাদের গভীরতা এবং চারপাশে তৈরি পাহাড়গুলো রেডিও অ্যাক্টিভ বাতাসকে ভেতরে ঢুকতে বাধা দেয়। এই জন্য সেই স্থানটি নতুন জীবনের জন্য সবচেয়ে ভালো হিসেবে দেখা হচ্ছে। কিন্তু জেনারেল বলেন গ্রিনল্যান্ড থেকে ইউরোপ অনেক দূর এবং ইউরোপে এই মুহূর্তে বড় ধরনের যুদ্ধ চলছে। মিটিং এর পর জন একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে যায়। ডক্টর তাকে জিজ্ঞেস করেন তুমি এই নতুন জীবনের সঙ্গে কিভাবে মানিয়ে নিচ্ছ। জন বলে এখন সে অনেক অংশে এই নতুন জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে। তখন ডক্টর তাকে পরামর্শ দেন সে যেন তার স্ত্রীর সাথে ভালো সময় কাটায়। ঠিক তখন হঠাৎ পুরো বাংকার কেঁপে ওঠে। কিছু সময় পর সব শান্ত হয়ে যায়। জেনারেল সবাইকে আশ্বস্ত করেন যে এই বাংকার ইতিমধ্যে কার্কের ইম্প্যাক্ট সামলাচ্ছে, তাই ছোটখাটো ভূমিকম্প এটি সহ্য করতে পারবে। এদিকে অ্যালিসন একটি জরুরি সাহায্যের সংকেত সম্পর্কে জানতে চাই। তখন এডমন্ড বলেন তারা আরো লোকদেরকে ভেতরে আনতে পারবে না, বেশ ইতিমধ্যে সম্পূর্ণ। কিন্তু অ্যালিসন কাউকে মারা যেতে দিতে চান না, তাই সে ভোটিং করার প্রস্তাব দেয়। ভোটিং এ বেশিরভাগ মানুষ উদ্ধার করার পক্ষে ভোট দেন। এই জন্য জেনারেল ঠিক করেন যে পরের দিন সকালে একটি রেস্কিউ টিম পাঠাবে। জন এবং এলিসনের ছেলে নাথান বাংকারের ভেতরে থেকে স্কুলে পড়ে। সে তার এবং আকাশের প্রতি গভীর আগ্রহী ছিল। শিক্ষক বাচ্চাদের বলেন যে ধূমকেতুর বাকি অংশ এখনো পৃথিবীর মধ্যাকর্ষণে আটকে আছে এবং এটি পৃথিবীর চারপাশে এক
ধরনের ড্রিঙ্ক তৈরি করেছে। এদিকে বাংকারের ক্যাফেটেরিয়াতে জন সে বেগুনি রঙের ফুলটি তার স্ত্রী অ্যালিসনকে দেয়। ফুল হাতে নেওয়ার সাথে সাথে অ্যালিসনের চোখ খুশিতে জ্বলে ওঠে। 5 বছর ধরে সে ভুলেই গিয়েছিল ফুল দেখতে আসলে কেমন হয়। পাশে বসে থাকা তাদের ছেলে আথানো সেই ফুলের দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ বলে ওঠে সেও বাইরের দুনিয়া দেখতে চায়। এই কথা শুনে জনের মুখ শক্ত হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ছেলেকে সতর্ক করে বলে যে বাইরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক এবং এতে কোনোভাবে অনুমতি দেওয়া যাবে না। এইদিকে এক মিটিং এ বাইরে থেকে সাহায্য চাইতে আসা লোকদের ভেতরে না হবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল। ঘরে বসা লোকজন অ্যাডমিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই সব স্ক্রিন ঝিলমিল করতে শুরু করে এবং পরের মুহূর্তে পুরো বাংকারটি প্রচন্ড ভাবে কেঁপে ওঠে। এটা কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, ভূপৃষ্ঠ ফেটে যায় এবং বাংকারের প্রধান দরজার সামনে একটি বিশাল ফাটল তৈরি হয়ে যায়। সাইরেনের শব্দ গোটা বাংকারে প্রতিধ্বনিত হতে থাকে এবং মুহূর্তেই চারদিকে গন্ডগোল শুরু হয়ে যায়। চারপাশে চিৎকার আর কান্নার শব্দ ছড়িয়ে পড়ে। জন কোনো দেরি না করে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে কিছুটা প্রয়োজনীয় জিনিস তুলে নেয় এবং বেরিয়ে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। কিন্তু মেন গেটে ইতিমধ্যে ঠাসাঠাসি হয়ে গিয়েছিল। আর যেহেতু জন মাঝে মাঝে বাইরে যে কাজ করতো তাই সে বের হওয়ার পর তার ভালো জানা ছিল। সে খুব কৌশলে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে একটি সুড়ঙ্গের মাধ্যমে দিয়ে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু সুড়ঙ্গ আগে থেকে ভেঙে পড়তে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনজনেই কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। বাংকারের বাইরের দৃশ্য আরো ভয়ঙ্কর ছিল। চারিদিকে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, কারো মুখে মাস্ক, কেউ আবার কোনো সুরক্ষা ছাড়াই দৌড়াচ্ছে। সমুদ্রের ধারে দাঁড়ানো লাইফ বোট গুলোর দিকে ভিড় যেন ঝাঁকের মতো তেড়ে আসছে। প্রথম নৌকাটিতে মানুষের ভারে ঠাসাঠাসি হয়ে গিয়েছে। অবস্থা এতটাই খারাপ যে কিছু লোক জীবন বাজি রেখে নৌকার উপরে উঠে বসতে থাকে। নৌকাটি হেলে যায় এবং চোখের পলকে উল্টে যায়। জন সঙ্গে সঙ্গে বুঝে যায় এখানে 1 সেকেন্ডে থাকলে মৃত্যু নিশ্চিত। সে অ্যালিসন এবং নাথানকে নিয়ে সামনে থাকা অন্য নৌকাগুলোর দিকে দৌড় দেয়। ঠিক তখনই তার নজর পড়ে তার এক বন্ধুর দিকে, যাকে কয়েকজন লোক পানিতে চেপে ধরে তার মাস্ক ছিনিয়ে নিচ্ছিল। জন আর অ্যালিসন দৌড়ে গিয়ে লোকগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বন্ধুকে টেনে তুলে আনে। বন্ধুটি ইতিমধ্যে অনেকটা পানি গিলে ফেলেছিল, কিন্তু এই বিশৃঙ্খলার মাঝে কেউ জনের মাস্কটিও ছিনিয়ে নিয়েছিল। তবুও জন পিছিয়ে না গিয়ে পরিস্থিতি বোঝে এবং বন্ধু সহ সর্বশক্তি দিয়ে পরের নৌকার দিকে ছুটে যায়। ধাক্কাধাক্কির মধ্যে কোনোভাবে তারা নৌকার ভেতরে ঢুকতে সক্ষম হয়। ঠিক মতো দাঁড়ানোর সময়ও পায় না। এমন সময় ভেতর থেকে চিৎকার শোনা যায়, দরজা বন্ধ করো, এখনই বন্ধ না করলে কেউ বাঁচবে না। ক্যাবিনের ওপর দাঁড়ানো লোকটি দাঁত চেপে ভারী মনে দরজাটি জোরে করে বন্ধ করে দেয়। বাইরে তখনও অর্ধেকেরও বেশি মানুষ উঠতে পারেনি। তারা মরিয়া হয়ে নৌকার গায়ে আঘাত করছে। ঠিক তখনই নাথান জনের হাত ধরে টানে। জন ঘুরে তাকাতেই দেখে সমুদ্রের এক বিশাল ঢেউ ঢালের মতো পাগলের মতো তাদের দিকে ধেয়ে আসছে। তীরের মানুষগুলো দৃশ্য দেখে ভেঙে পড়ে, কেউ চিৎকার করে আবার কেউ দৌড়াতে থাকে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই দানবীয় ঢেউ এক ঝটকায় তীরের প্রতিটি মানুষকে গিলে ফেলে। ছোট নৌকাটি সেই ভয়ানক ঢের এদিক ওইদিক ছিটকে পড়তে থাকে। প্রচন্ড ধাক্কা ধাক্কিতে মানুষ একে অপরের উপর ছিটকে পড়ে। বহু ধাক্কা সামলানোর পর নৌকাটি স্থির হয়ে যায়। জন দিক নির্ণয় করার চেষ্টা করে। পরিস্থিতি একটু শান্ত হলে মানুষরা ভয়ে ভয়ে মাস্ক খুলে দেয় এবং খোলা বাতাসে শ্বাস নেয়। কিন্তু কারো মুখে স্বস্তির ছাপ ছিল না। আইসল্যান্ড ইতিমধ্যে পুরোপুরি হারিয়ে গিয়েছে আর সমুদ্রের স্রোতেও বদলে গিয়েছে। কেউ কিছু জানে না তারা কি আদৌ লন্ডন পর্যন্ত জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে। সবাই চুপচাপ প্রার্থনা করে। রাতে জন কেবিনে শুয়ে থাকে, বারবার চোখ খুলে চারপাশে দেখে। মনে শুধু একটি ভয়, যদি কিছু আবারও ভুল হয়ে যায়। সকালে তার সে ভয় সত্যিই হয়। নৌকাটি আচমকাই থেমে যায়। ইঞ্জিন সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং নৌকাটি খোলা সমুদ্রে অসহায়ভাবে ভাসছে। ধীরে ধীরে ঢেউর গতি একটু কমতে শুরু করে। সবাই ভয়ে কাঁপছিল। সমুদ্রের চেহারা বদলে গিয়েছে, কোথাও কোনো স্থির ভূমি নেই। জন বুঝতে পারে যাত্রা এখনো শেষ হয়নি, সামনে আরো বহু বিপদ অপেক্ষা করছে। জন তাকায় তার বন্ধুর দিকে। সে এখন একটু হলেও স্বাভাবিক হয়েছে। নাথান ও অ্যালিসন ভয় ও ক্লান্তির সঙ্গেও জনের উপর ভরসা রাখে। জন তখন সবাইকে বলে, ধরে নাও আমরা 3 জন লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারলাম, কিন্তু রাস্তা মোটেও সহজ হবে না। প্রতিটি ঢেউ, প্রতিটি ঝড় আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে থেমে থাকা মোটেও ঠিক হবে না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। জন দ্রুত ইঞ্জিন রুমে ঢুকে ইঞ্জিন ঠিক করতে শুরু করে এবং ভাগ্য ভালো থাকায় কোনোভাবে নৌকাটি আবারও চলতে শুরু করে। সন্ধ্যায় জন আর নাথান দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। যেখানে একসময় মিল্কি ওয়ে ঝলমল করতো, সেখানে এখন অসংখ্য মহাকাশের ধ্বংসাবশেষ জ্বলজ্বল করছে এবং এক কালো অদ্ভুত তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েকদিন তাদের সময়টা এভাবেই কেটে যায়। নৌকায় রাখা খাবারও শেষ হতে শুরু করে। সবাই ক্ষুধায় কায়েল হয়ে কেবিনে নিস্তেজ হয়ে পড়ে থাকে। এমন সময় হঠাৎ নৌকাটি কিছুতে একটু ধাক্কা খায়
যায় এবং জোরে ঝাঁকুনি লাগে। জন তখন বাইরে এসে দেখে এবং সে অবাক হয়ে যায়। চারদিকে পানির নিচে ডুবে থাকা ভবন, উঁচু নিচু বিল্ডিং এর শুধু ছাদগুলোই পানির ওপরে মাথা তুলে আছে। এইসব থেকে স্পষ্ট বোঝা যায় তারা লিভারপুলে পৌঁছে গিয়েছে। সবাই সতর্ক হয়ে যায়। ঢেউয়ের শব্দ বাড়তেই থাকে, চারদিক থেকে পানি উঠছে, ছোট নৌকাগুলো কাত হয়ে যাচ্ছে, মানুষ আতঙ্কে চিৎকার করছে, অনেকে দাঁড়িয়ে থাকতে পারছে না। জন দ্রুত পথ খুঁজছিল। সে দেখে সামান্য দূরে একটি উঁচু অংশ আছে, হয়তো ওইখানে নৌকাটি কিছুক্ষণের জন্য স্থির অবস্থায় থাকতে পারবে। সে অ্যালিসন এবং নাথানকে শক্ত করে ধরে এবং নৌকাটিকে পাশ থেকে ঠেলে দিয়ে ঘোরানোর চেষ্টা করে যাতে ঢেউ সরাসরি আঘাত করতে না পারে। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল নৌকাটি উল্টে যাবে, কিন্তু জন নিজের অভিজ্ঞতা দিয়ে নৌকাটিকে সামলানোর চেষ্টা চালিয়ে যায়। এরপর নৌকাটি একটি শুকনো জমির সাথে লাগানো হয় এবং তারা রাস্তা দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। পথের সাইনবোর্ডে লেখা থাকে লিভারপুল পরিত্যক্ত। জন তার ডিটেক্টর বের করে বাতাস পরীক্ষা করে। বাতাস এখন খুবই ভালো ছিল, কিন্তু জন জানে এই রেডিয়েশন বেশিক্ষণ ভালো থাকবে না, তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। এখন তাদের কাছে একদমই সময় নাই, যত দ্রুত সম্ভব কোনো নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে। ঠিক তখনই সামনে কিছু মানুষের ছায়া দেখা যায়। জন দেরি না করে পরিবারকে নিয়ে তাদের পেছনে পেছনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর যে দৃশ্য সামনে আসে সেটি সবাইকে স্তম্ভ করে দেয়। সেখানে বিশাল সংখ্যা শরণার্থী জড়ো হয়েছে। ধারাবাহিক রেডিয়েশনের কারণে তাদের ত্বক স্বাভাবিকভাবে বদলে গিয়েছে। একটু দূরে একটি সিকিউরিটির ওয়াল দাঁড়িয়ে, সামনে অস্ত্রধারী সৈন্যরা পুরো প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে। দেওয়ালের ওপারে দাঁড়ানো এক অফিসার উচ্চস্বরে ঘোষণা করে শুধুমাত্র উচ্চপদস্থ অফিসারদের বৈধ পাস থাকলে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। অ্যালিসন সঙ্গে সঙ্গে নিজের আইডি বেস দেখায়। অফিসার একবার দেখে মাথা নাড়ে। তখনই জনের বন্ধু ঘাবড়ে যায়, তার পাশ কোথাও পড়ে গিয়েছে। সে ছোট দেওয়ালের কাছে গিয়ে উম্মাদের মতো নিজের নাম আর পদবি চিৎকার করে বলতে থাকে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি খারাপ দেখে সৈন্যদের ধৈর্য ভেঙে পড়ে। তাড়াহুড়ো শুরু হয়ে যায় এবং তৎক্ষণিক এন্ট্রি পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়। এই বিশৃঙ্খলায় জন এবং তার পরিবারও ভেতরে প্রবেশ করতে পারে না। ঠিক সেই সময় দূরের আকাশের রং পরিবর্তন হতে থাকে। একটি ভয়ঙ্কর রেডিয়েশন ঝড় প্রচন্ড গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। ভিড় সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। মানুষের প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। জন অ্যালিসন এবং নাথানের হাত শক্ত করে ধরে সর্বশক্তিতে দৌড়ায়। ঠিক তখনই সামনে একটি গাড়ি আসতে দেখা যায়। জন সরাসরি গাড়ির সামনে লাফিয়ে পড়ে, সেটি থামায় এবং ড্রাইভারের কাছে অনুরোধ করে তাদের লন্ডনের দিকে পৌঁছে দিতে। ড্রাইভার ওপর থেকে নিচ পর্যন্ত তাদের দিকে তাকায় এবং জনের হাতের দিকে তাকিয়ে বলে, বদলে তোমার ঘড়িটা আমাকে দিতে হবে। জন এক সেকেন্ডও দেরি করে না, সে নিজের হাতের ঘড়িটি খুলে দেয়। চালক ঘড়িটি পকেটে রেখে গাড়ির দরজা খুলে দেয়। জন দ্রুত অ্যালিসন আর নাথানকে উঠায় এবং বারবার তাকে ধন্যবাদ জানায়, কারণ এমন ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে কেউ সাহায্য করতে রাজি হওয়াটাই ছিল বড় বিষয়। কিন্তু তারা জানতো আসল বিপদ এখনো সামনে অপেক্ষা করছে। গাড়ি দ্রুত গতিতে লন্ডনের দিকে এগোতে থাকে। অনেকটা পথ পার হওয়ার পর চালক রাস্তার পাশে গাড়ি থামিয়ে বলে, তোমরা চাইলে গাড়ি থেকে নেমে একটু আরাম করে নিতে পারো। জন অ্যালিসনের সাথে নেমে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যে অদ্ভুত এক অস্থিতি টের পায়। ঠিক তখনই আকাশের দিক থেকে এক অচেনা শব্দ গর্জন করে ওঠে। জন মাটিতে হাত রেখে পুরনো অভিজ্ঞতা থেকে বুঝে ফেলে এটা রেডিয়েশন ঝড় নয়, এর থেকে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সে মাথা তুলে তাকিয়ে দেখে আকাশ জুড়ে অসংখ্য জ্বলন্ত আগুনের গোলা তাদের দিকে ধেয়ে আসছে। ধূমকেতুর টুকরো বৃষ্টির মতো পড়তে শুরু করে এবং পালানোর কোনো জায়গাই নেই। তখন সবাই মরিয়া হয়ে আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। এক বিশাল গাছের আড়ালে সবাই একে অপরকে জড়িয়ে ধরে। মুহূর্তের মধ্যেই আকাশের তাপমাত্রা হু হু করে বাড়তে থাকে এবং জ্বলন্ত পাথরগুলো উল্কার মতো ভূমিতে আছড়ে পড়তে শুরু করে। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল। ঝড় থামার পর দেখা যায় তারা সবাই বেঁচে আছে। তারা ধ্বংসস্তূপের মাঝে যা যা দরকারি জিনিস পাওয়া যায় কুড়িয়ে নেয় এবং আবারও লন্ডনের দিকে হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় অ্যালিসনের মায়ের বাড়িতে। বছরের পর বছর পর মেয়ে, জামাই আর নাতিকে দেখে মায়ের চোখ ভিজে ওঠে। তিনি তিনজনকে শক্ত করে জড়িয়ে ধরে। বাড়ির নিরাপত্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বিদ্যুৎ পানি কিছুই ছিল না। তবু অ্যালিসনের মা এবং কয়েকজন মানুষ এখানে কোনোভাবে টিকে আছে। অনেকদিন পর জনের পরিবার প্রথমবারের মতো একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। বিশ্রামের সময় হঠাৎ অ্যালিসন বাথরুম থেকে জোরে কাশির শব্দ শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে সিং ভরা রক্ত। জন বুঝে ফেলে সত্য আর লুকানো যাবে না। বাধ্য হয়ে সে বলে, বাংকারের ডাক্তার আমাকে বলেছিল রক্ত ওঠা
মানে মাত্র 6 থেকে 8 সপ্তাহ আমার সময় আছে। সম্ভবত বারবার বাইরে যাওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। অ্যালিসন বাকরুদ্ধ হয়ে যায়। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর মৃত্যু দেখতে দেখতে সে শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার স্বামীর হাতে মাত্র 2 মাসেরও কম সময় আছে। এই সত্য সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। জন তাকে সান্ত্বনা করে। কিছুক্ষণ পর সে বলে, আমি এখানে থাকতে পারবো না। আমাকে যেভাবেই হোক সেই নিরাপদ জায়গাটি খুঁজে বের করতে হবে, যেখানে তুমি আর নাথান ভয় ছাড়াই সেখানে বাঁচতে পারবে। পরের দিন তারা আবারও অ্যালিসনের মাকে বিদায় জানায়। মা জনের হাতে একটি পিস্তল ধরিয়ে দেয় এবং ভারী গলায় বলে, আমার মেয়ে আর নাতনির খেয়াল রেখো। এরপর তারা গাড়ি চালিয়ে সামনের দিকে এগোতে থাকে। লন্ডনকে পেছনে ফেলে গভীর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা যায়। শুরুতে সবকিছু শান্ত ছিল, কিন্তু রাত নেমে আসতেই হঠাৎ এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। একসাথে যাত্রা করা একটি মেয়ের মাথায় গুলি লাগে এবং সে সেখানেই পড়ে যায়। জন তৎক্ষণিক গাড়ি থেকে নেমে ব্যবস্থা নেয়। অন্ধকারের ভেতর থেকে গর্জন করে উঠে এক কঠিন শব্দ, গাড়ি ছেড়ে দাও, না হলে সবাইকে মরতে হবে। ভাগ্য তাদের ভালোই ছিল, জনের কাছে পিস্তলও ছিল, না হলে সেই দিন তারা আর কেউই বেঁচে ফিরতে পারতো না। জন বাম দিকে লুকিয়ে থাকা হামলাকারীকে দ্রুত গুলি করে ফেলে, কিন্তু ডান দিকের লোকটা এবার পুরোপুরি সতর্ক হয়ে যায় এবং একদমই সামনে আসে না। জন পাল্টা গুলি ছুটতে টিকার টিপতে বুঝতে পারে তার বন্দুকের গুলি এখন প্রায় শেষ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে অ্যালিসন পড়ে থাকা ডাকাতদের বন্দুক তুলে নেয় এবং পরিস্থিতি সামলে ফেলে। জন সামনে এগিয়ে গিয়ে দেখলে তার নিঃশ্বাস পড়ে থমকে যায়। সামনে পুরো জায়গাটি ফেটে গিয়েছিল, বড় বড় পাহাড় আর গর্ত হয়ে যায়। রাস্তা ভেঙে একটা গভীর খাদে পরিণত হয়েছে, যা পুরো পথটাই বন্ধ করে দিয়েছে। এগোনোর মতো একটাই পথ বাকি, খাদের উপর ঝুলে থাকা একটা দুর্বল দড়ির সিঁড়ি। চারদিকে হাওয়ার গতি হঠাৎ বেড়ে যায়। জন এক মুহূর্তে দেরি না করে প্রথমে নিজেই আগে যায় এবং নাথানকে বলে, তুমি কখনোই নিচে তাকাবে না। যদি না তাকাও তাহলে সবকিছু ঠিক থাকবে। কিন্তু দড়িতে পা রাখতেই তার বুকে ধুকবুকুনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তবুও ভয়কে চেপে সামনে এগোতে হয়। অ্যালিসন জনের পেছনেই থাকে। কয়েক সেকেন্ডের তীব্র বাতাস সবাইকে ঝুলিয়ে রাখে। এরপর ধীরে ধীরে হাওয়া শান্ত হয়। তিনজন দ্রুত গতিতে দোল খেতে খেতে সেই সেতুটি পার হয়ে যায়। কিন্তু আসল সমস্যা তখনও ছিল। এইবার সামনে আরো পুরনো বিপজ্জনক একটি সিঁড়ি ছিল, যা পার হতে হলে হামাগুড়ি দিয়ে ওপারে যেতে হবে। জন স্ত্রী ও ছেলেকে আগে ওঠার ব্যবস্থা করে আর নিজে পেছনে থাকে। তারা ধীরে ধীরে এগোতে থাকে। প্রতিটি ধাপে সিঁড়িটা ভয়ানক শব্দে কাঁপছিল। ঠিক মাঝামাঝি পৌঁছাতে হঠাৎ পাহাড়গুলো প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করে আর নিচের সিঁড়িগুলো ভয়ঙ্কর ভাবে দুলে ওঠে। বাম দিকের সিঁড়ির গ্রুপ আলগা হয়ে যায়। সেখানে থাকা একজন মানুষ আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে লোকটা নিজেকে সামলানোর আগে সোজা খাদে পড়ে যায়। কিন্তু দুঃস্বপ্ন এখানেই শেষ নয়। ওপরের লোকটি দেখে ফেলে যে তার নিচের সিঁড়িটা এখনই ভেঙে পড়তে পারে এবং তার চোখ যায় পাশের সিঁড়ির দিকে। আর পরিস্থিতি মুহূর্তের মধ্যে আরো বিপজ্জনক হয়ে ওঠে। জন সাথে সাথে বোঝা যায় সে কি করতে চলেছে। সে ঝাঁপিয়ে নাথানকে ধরে ফেলে। অ্যালিসনের সাহায্যে দুজনে সর্বশক্তি দিয়ে শিশুটিকে আঁকড়ে ধরে। কোনো মধ্যে তিনজন গড়াতে গড়াতে অন্য পাশের দিকে পৌঁছিয়ে যায়। ঠিক তখনই পেছনে পুরো সেতুটি একসঙ্গে ভেঙে নিচে পড়ে যায়। এরপর তারা অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে এগোতে থাকে। শরীর সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তারা যে নিরাপদ জায়গার খোঁজে এসেছে তার কোনো চিহ্নই তারা সামনে দেখতে পায় না। চারিদিকে শুধু পুড়ে যাওয়া মাটি, নেই কোনো সবুজ রং, নেই কোনো জীব। ঠিক তখনই সামনে আসে এক অস্ত্রধারী মানুষ। জন দ্রুত হাত তুলে শান্ত স্বরে নিজের নাম বলে, অ্যালিসন আর নাথানের কথা এবং এখানে আসার কারণ জানায়। অবাক করার মতো বিষয় হলো লোকটি কিছুই বলে না। তাদের সব কথা শোনার পর সে বন্দুকটি নিচে নামিয়ে ফেলে এবং তিনজনকে নিজের একটি গোপন আশ্রয় নিয়ে যায়। তখন জানা যায় যে তারা এখন ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি শহরে পৌঁছে গিয়েছে। লোকটির আচরণ পুরোপুরি বদলে যায় এবং সে তিনজন অচেনা মানুষকে আন্তরিকভাবে আপ্যায়ন করে। কিছুক্ষণ পর সে বলে যদি তারা সত্যি সে নিরাপদ জায়গায় পৌঁছাতে চায় তবে সে তাদের একটি গোপন পথ দেখাতে পারে। সে পকেট থেকে একটি ছবি বের করে জনের হাতে দেয় এবং বুঝিয়ে বলে, এই ছবি হবে তোমাদের পাস। চেকপোস্টের অফিসারকে এটি দেখালেই তারা রাস্তা সহজে খুঁজে দিবে এবং যাত্রা আরো নিরাপদ হবে। এরপর সে জনকে আরেকটি অনুরোধ করে তার মেয়ে ক্যামিলকেও যেন তারা সাথে নিয়ে যায়, কারণ নতুন জীবন শুরু করার একমাত্র সুযোগ ওই জায়গাতেই পাওয়া যাবে। অ্যালিসন বেশি না ভেবে সাথে সাথে রাজি হয়ে যায়। সবাই আবারও গাড়িতে উঠে সামনে এগোতে থাকে, কিন্তু জনের কাশি তখন আগে যা আরো ভয়াবহভাবে বেড়ে যায়। পথে তারা একটি নিরাপদ স্থানে থামে, কিন্তু গাড়ি থামতেই হঠাৎ সামনে অস্ত্রধারী কিছু সৈন্য তাদের ঘিরে ধরে এবং তাদের দিকে বন্দুক তাক করে। এক সৈন্য জোরে চিৎকার করে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে যে পুরো এলাকা বারুদের সুড়ঙ্গ দিয়ে ভরা এবং এত দূর পর্যন্ত জীবিত পৌঁছানোই এক ধরনের অলৌকিক ব্যাপার।
ক্যামেলি ফরাসি ভাষায় তাদের ভ্রমণের উদ্দেশ্যের কথা ব্যাখ্যা করে। তখন সৈন্যরা একটু শান্ত হয় এবং অস্ত্র নিচে নামিয়ে ফেলে। সেই রাতে সৈন্যরা তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং সবচেয়ে বিপজ্জনক পথটুকু পার করানোর দায়িত্ব নেয়। এই পথই একমাত্র রাস্তা যেটি দিয়ে জ্বালামুখীর দিকে পৌঁছানো সম্ভব। কিন্তু এখানে দিনরাত যুদ্ধ চলে এবং দুই দিক থেকে গুলি ছড়ানো কখনো বন্ধই হয় না। রাতের অন্ধকারে সৈন্যরা 4 জনকে কাঁটাতারের ভেতর দিয়ে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রের কিনারায় পৌঁছায়। সেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু নিশ্চিত ছিল। চারদিকে গোলাগুলির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে, কাছে কাছে বিস্ফোরণও ঘটে। সবাই ঝুঁকে সে সৈন্যের পেছনে দৌড়াতে থাকে। গুলিগুলো মাথার উপর দিয়ে শ শব্দ করে চলে যায়। প্রতি মুহূর্তেই মনে হয় পরের বিস্ফোরণটা যেন সরাসরি ওদের ওপরই পড়বে। জন নাথানের হাত শক্ত করে ধরে থাকে। অ্যালিসন ঠিক পেছনে পা মিলিয়ে আসে আর ক্যামিলি দাঁত চেপে একটিও শব্দ করে না এবং সামনে এগোতে থাকে। সেই জায়গায় এড়িয়ে তারা অবশেষে তুলনামূলকভাবে নিরাপদ একটি জায়গায় পৌঁছিয়ে যায়। হাঁপাতে হাঁপাতে সৈন্যটি জানায় যদি তারা এগিয়ে যেতে থাকে তবে ছবিতে দেখানো সেই সূর্যকি তাদের সামনে আসবে, যা তাদের পরের পথ দেখাবে। জন তাকে ধন্যবাদ জানায় এবং অন্ধকারের সুযোগ নিয়ে আবারও হাঁটতে শুরু করে। পুরো রাত হেঁটে হেঁটে যখন সকাল হয়ে আসে তখন অবশেষে তারা ওই অফিসার ক্যাম্পে পৌঁছিয়ে যায়। এরপর তাকে জানানো হয় সামনের পাহাড় পেরোলে জ্বালামুখীর এলাকা শুরু হবে। কিন্তু জন তখন সেই অফিসারের কথা জানতে চায়। তখন জানা যায় সে ইতিমধ্যেই মারা গিয়েছে। আর কোনো পথ না দেখে জন ক্যাম্পের কমান্ডারের কাছে গিয়ে শেষ আশায় জীবনের জন্য অনুরোধ করে। তবে কমান্ডার কোনোভাবে জায়গাটির পথ দেখাতে রাজি হচ্ছিলেন না। কিন্তু কমান্ডার যখন জানতে পারেন যে জনের হাতে সময় খুবই কম তখন তার মন নরম হয়ে যায়। তিনি পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের দিকে ইঙ্গিত করেন। ওই বাসে চললেই তারা জ্বালামুখী পর্যন্ত পৌঁছাতে পারবে। এত ধ্বংস এত কষ্ট পার হওয়ার পর জনের এখন একটা ইচ্ছা, যা একটু জীবন বাকি আছে সেটুকুতে স্ত্রী আর সন্তান যেন নিরাপদে থাকে। কিন্তু ভাগ্য যেন এখনো তাদেরকে ছাড়তে চায় না। রাস্তায় বাস এগোতেই হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। নিরাপত্তায় থাকা সৈন্য নিচে নেমে ডাকাতদের সঙ্গে লড়াই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। পরের মুহূর্তে বাকিরা বাসের দিকে দৌড়ে এসে চিৎকার করে সবাইকে নামতে আদেশ দেয়। জন অ্যালিসনের হাত শক্ত করে ধরে এবং খুব ধীরে কিছু বলে, যেন আসন্ন মুহূর্তের জন্য দুজনকে মানসিকভাবে প্রস্তুতি করছে। তার একটাই লক্ষ্য ছিল যে যে করে হোক ছেলে নাথানকে জ্বালামুখ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এরই মধ্যে বাসের ভেতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীরা মহিলা একজন ডাকাতকে ধরে ফেলে। হাঙ্গামার মাঝে 2টি গুলি ছোড়া হয়। কয়েক সেকেন্ডের পর জন বাস থেকে বেরিয়ে আসে। এলিসন তাকে দেখে স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই বোঝা যায় জনের পা কাঁপছে। যখন সে হাত ছড়ায় সবার চোখ তার প্যান্টের দিকে যায়। সেখানে গুলি লেগেছে আর রক্ত থামছেই না। এত আহত হওয়ার পরও যাত্রা তারা থামায় না। অ্যালিসন গাড়ি নিয়ন্ত্রণ নিয়ে জ্বালামুখের দিকে ছুটে চলছে। কিছু দূর এগিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাদের আর কোনো উপায় না থাকায় তারা আবারও জনকে ধরে পাহাড়ের উঁচুর দিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ ক্লান্তিকর পথ পাড়িয়ে তারা অবশেষে সেই জায়গায় পৌঁছিয়ে যায়। সামনের দৃশ্য যেন অন্য কোনো দুনিয়া। সেখানে ছিল সবুজে ভরা এলাকা, গাছপালার ছায়া ঢাকা একটি ভূমি, আর রোদেলার আলো ঝিকমিক করছে, যেন তারা এক টুকরো স্বর্গ পেয়ে গিয়েছে। এই জায়গাটি দেখে সবাই আনন্দে ভেঙে পড়ে, কিন্তু জন আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে লুটিয়ে পড়ে। এরপর হয়তো তারা এখানে নতুন জীবন শুরু করবে, মানব জাতি আবারও সৃষ্টি হবে। আর এভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো আমার বন্ধুরা, কেমন লাগলো আজকে মুভি এক্সপ্লেনেশন আর গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এক্সপ্লেনেশন এবং ভয়েস যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।